হ্যালো গাইস, আমি পরিমল আর আজকে আমি তোমাদের পড়াবো দ্য ব্যাঙ্গেল সেলার্স বাই সরোজিনী নাইডু, অর্থাৎ সরোজিনী নাইডুর লেখা ব্যাঙ্গেল সেলার্স কবিতাটি পড়াবো। তোমরা আমার সঙ্গে থাকো, তাহলে প্রত্যেকটি লাইনের অর্থ কিভাবে হয় সেটা বুঝতে পারবে এবং এই কবিতাটিকে উপলব্ধি করতে পারবে। কবিতাটি পড়ার আগে আমি সর্বপ্রথম কবি এবং কবিতাটি সম্পর্কে জেনে নেব বা জানাবো, তারপর কবিতাটি পড়ব। তো এসো কবি সম্পর্কে জেনে নেই। কবি সরোজিনী নাইডু জন্মগ্রহণ করেছিলেন 1879 সালে এবং পরলোক গমন করেছিলেন 1949 সালে। তিনি ভারতীয় মহিলা ছিলেন। সি ওয়াজ ফেমাসলি নোন অ্যাজ নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া। তিনি ভারতের বুলবুলি পাখি নামে পরিচিত ছিলেন। সি ওয়াজ ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাক্টিভিটিস্ট অ্যান্ড পোয়েট। তিনি ছিলেন ভারতের রাজনৈতিক এক মহিলা এবং অর্থাৎ রাজনীতিবিদ, এবং তিনি ছিলেন কবি। হার ফেমাস ওয়ার্কস আর, তাঁর বিখ্যাত লেখাগুলো হলো সংস 1895-এ লেখা, দ্য গোল্ডেন থার্ডসোল 1905, দ্য বার্ড অফ দ্য টাইম 1912 অ্যান্ড দ্য ব্রোকেন উইংস, এবং ব্রোকেন উইংস নামক তিনি কবিতা লিখেছিলেন। কত সালে? 1917 সালে। দিস পোয়েম দ্য ব্যাঙ্গেল সেলার্স ইজ টেকেন, অর্থাৎ এই ব্যাঙ্গেল সেলার্স কবিতাটি নেওয়া হয়েছে দ্য বার্ড অফ দ্য টাইম নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। রাইম স্কিম অফ দ্য পোয়েম, অর্থাৎ এই কবিতার রাইম স্কিম কি সেটা জেনে নাও। এই কবিতার রাইম স্কিম হলো AABBCC, অর্থাৎ এই কবিতাতে মোট 24টি লাইন আছে এবং এই 24টি লাইনকে আমরা 4টি স্ট্যাঞ্জাতে ভাগ করতে পারি। সেই 4টি স্ট্যাঞ্জাতে প্রত্যেকটার স্ট্যাঞ্জার রাইম স্কিম হলো AABBCC, অর্থাৎ এখানে যে 4টি স্ট্যাঞ্জা আছে প্রত্যেক স্ট্যাঞ্জার রাইম স্কিম AABBCC এরকম করে ভাগ করা আছে। এবার আমরা কবিতাটি সম্পর্কে সংক্ষেপে জেনে নেব। সরোজিনী নাইডুর লেখা এই কবিতাটি সম্পর্কে আমাদের জানতে হলে সর্বপ্রথম জানতে হবে কি বিষয়টা বা কি বিষয়ে তিনি কবিতাটি লিখেছেন সে বিষয়ে। অর্থাৎ সরোজিনী নাইডুর লেখা চুড়িগুলোর বিভিন্ন রং ভারতীয় মহিলাদের সাজের একটা গুরুত্বপূর্ণ দিককে তুলে ধরে, অর্থাৎ ভারতীয় মহিলাদের বিভিন্ন বয়সের সময়ের যে তারতম্য সেটাকে তুলে ধরা হয়েছে এই কবিতার মাধ্যমে। তারপর দেখো, একটি বিবাহিত মেয়ে বা মহিলা কীরকম চুড়ি পরেন এবং একটি অল্প বয়সী মহিলা কীরকম চুড়ি পরেন সেই বিষয়টি এই কবিতায় তুলে ধরা হচ্ছে। তাছাড়া এই কবিতায় তুলে ধরা হয়েছে নারীরা কিভাবে তাদের সাংসারিক কাজকর্ম করে এবং তাদের স্বামীদের সেবা যত্ন করে, পুত্র আদিদের মানুষ করে লালন পালন করে, কিভাবে সামাজিক দায়িত্ব পালন করে তাদের নারীত্বকে উদযাপন করেছে বা তুলে ধরেছে, সেই সমস্ত বিষয় সম্পর্কে আমরা এই কবিতায় জানতে পারবো। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা জানতে পারবো সেটা হলো এই বিভিন্ন রঙের চুড়িগুলো বিভিন্ন সময়ের প্রতীক, অর্থাৎ কোনো কোনো চুড়ি অল্প বয়সী মেয়েদের সৌন্দর্যের প্রতীক বা সাজসজ্জার প্রতীক সেটা তুলে ধরা হয়েছে। আবার কিছু কিছু চুড়ি মধ্যবয়স্ক মহিলাদের সাজসজ্জার প্রতীক সেটাকে তুলে ধরা হয়েছে। আবার কিছু কিছু চুড়ি যে কোনো নববধূ বা সদ্য বিবাহিত মহিলাদের বিবাহের দিনে ব্যবহৃত হয় বা বিবাহের উপযুক্ত চুড়ি হিসাবে যেগুলো ব্যবহৃত হয় সেগুলোকে তুলে ধরা হচ্ছে। এই হলো এই কবিতার বিষয়বস্তু, অর্থাৎ এখানগুলোর মাধ্যমে চুড়িগুলোর রঙের মাধ্যমে তুলে ধরা হয়েছে নারীর জীবনের বিভিন্ন পর্যায়কে। এবার আমরা প্রত্যেকটা লাইন পড়ব, তোমরা সঙ্গে থাকো, তাহলে অতি সহজে বুঝতে পারবে কিভাবে প্রত্যেকটা লাইনের অর্থ হয়। তো দেখো, ব্যাঙ্গেল সেলার্স আর উই, এই যে লাইনটি আছে ব্যাঙ্গেল সেলার্স আর উই, এই উই আর ব্যাঙ্গেল সেলার্স, এখানে যদি উই আরটা বসিয়ে নেই তাহলে কি হলো, উই আর ব্যাঙ্গেল সেলার্স, অর্থাৎ আমরা হই চুড়ি বিক্রেতা। হু বেয়ার, বেয়ার বহন করা, যারা বহন করে, যারা বলতে আমরা বহন করি আওয়ার শাইনিং লোডস, আমাদের ঝকঝকে বোঝা বা পসরাগুলোকে বহন করে কোথায় নিয়ে যায়? টু দ্য টেম্পল ফেয়ার, অর্থাৎ মন্দিরের মেলাতে নিয়ে যায়। দেখো এখান থেকে এত দূর পর্যন্ত একটা টেন্সে ভাগ করা হয়েছে, আবার এখান থেকে এত পর্যন্ত একটা টেন্সে ভাগ করা হয়েছে।
প্রথম পার্টটা বি ভার্ব দিয়ে সিম্পল টেন্সের গঠনে আছে, দেখে নাও। সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস অবজেক্ট, অর্থাৎ উই আর ব্যাঙ্গেল সেলার্স, আমরা হলাম চুড়ি বিক্রেতা। তারপরের পার্টটাতে কি আছে দেখো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, হু বেয়ার যারা বহন করে বা আমরা যারা বহন করি, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে হু বেয়ার এই লাইনটি। এবার দেখো, অর্থাৎ এই পুরো এখান থেকে এতদূর এই দুটি লাইনের মানে কি হলো দেখো, অর্থাৎ আমরা হলাম চুড়ি বিক্রেতা, আমরা যারা বহন করে নিয়ে যাই আমাদের ঝকঝকে সুন্দর বোঝাগুলো কোথায়, মন্দিরের মেলাতে বহন করে নিয়ে যায়, অর্থাৎ টেম্পল ফেয়ার, মন্দিরের মেলা। এবার এখান থেকে প্রত্যেকটি শব্দের অর্থ তোমরা জেনে নাও কিভাবে হয়ে আছে দেখো। সেলার্স মানে বিক্রেতা, সেল থেকে তৈরি হচ্ছে সেলার্স। ব্যাঙ্গেল চুড়ি, হু যারা, বেয়ার বহন করা, এটা ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ভার্বটাকে ব্যবহার করা হচ্ছে। শাইনিং লোড অর্থাৎ ঝাঁ চকচকে বোঝা, লোড মানে বোঝা, টু দ্য টেম্পল ফেয়ার মন্দিরের মেলাতে। পরের লাইনটা দেখো, হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেল অফ লাইট। এই যে দুটি লাইন, এই দুটি লাইনের অর্থ কিভাবে হচ্ছে দেখো। হু উইল বাই, হু কারা, উইল বাই কিনবে। এই যে লাইনটা দেখো ফিউচার ইনডিফিনাইট টেন্সের গঠনে আছে। হু উইল বাই কারা কিনবে, অর্থাৎ কেনা শব্দের সঙ্গে আমাকে ববে বেন যুক্ত করে বাক্যটার অর্থ তৈরি করতে হলো। হু উইল বাই কারা কিনবে, দিস ডেলিকেট ব্রাইট, ডেলিকেট বলতে সূক্ষ্ম সুন্দর, ডেলিকেট মিন্স সূক্ষ্ম সুন্দর, ব্রাইট উজ্জ্বল, কারা কিনবে এই সূক্ষ্ম সুন্দর উজ্জ্বল রেনবো টিন্টেড সার্কেল অফ লাইট, অর্থাৎ রামধনুর রঙে আঁকা, রেনবো টিন্টেড বলতে আঁকা বা আভাযুক্ত, রামধনুর রঙে আঁকা বা আভাযুক্ত আলোক বৃত্তগুলো কারা কিনবে। দেখো এই বাক্যটা ফিউচার ইনডিফিনাইট টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনে আছে। যে সমস্ত শব্দ আমি অ্যারো অ্যারো দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি এগুলোর অর্থ তোমরা লিখে নিও, পরে পড়তে তোমাদের সুবিধা হবে। লোস্ট্রাস টোকেন্স অফ রেডিয়েন্স লিভস, এখানে দেখো এই লাইনটার মানে কি হচ্ছে, লোস্ট্রাস টোকেন্স অর্থাৎ উজ্জ্বল বা প্রদীপ্ত, উজ্জ্বল, এই লোস্ট্রাস মিন্স উজ্জ্বল বা প্রদীপ্ত। টোকেন, টোকেন বলতে স্বাক্ষর চিহ্ন বা প্রতীক। অফ রেডিয়েন্ট, রেডিয়েন্ট বলতে এখানে আনন্দ উচ্ছল, লিভস জীবন, অর্থাৎ এই চুড়িগুলো হলো আনন্দ উচ্ছল জীবনের, উজ্জ্বল আনন্দ উচ্ছল জীবনের প্রতীক। তারপরের লাইনটা দেখো, কাদের জন্য এই চুড়িগুলো আছে, ফর হ্যাপি ডটার্স, অর্থাৎ সুখী কন্যাদের জন্য বা মেয়েদের জন্য এই চুড়িগুলো আছে। আর কাদের জন্য, অ্যান্ড হ্যাপি ওয়াইফস, অর্থাৎ সুখী গৃহবধূদের জন্য এই চুড়িগুলো আছে বা হয়। তার পরের লাইনটা আমরা পড়বো দেখো, সাম আর মিট, সাম মানে কিছু, কিছু বলতে এখানে কিছু চুড়ি, আর হয় অর্থাৎ কিছু চুড়ি হয়। মিট, মিট এখানে মিট মানে সাক্ষাৎ করা সেরকম না, মিট মানে উপযুক্ত, অর্থাৎ এই মিট শব্দটিকে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। তোমরা জানো একই শব্দ ইংলিশে বিভিন্ন জায়গায় ভিন্ন অর্থে ব্যবহার করা হয়ে থাকে, তো এখানে মিট শব্দটিকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, এর অর্থ হলো সুইটেবল, অর্থাৎ কিছু চুড়ি হয় উপযুক্ত কাদের জন্য, ফর ম্যাডেন ডিস্ট, ম্যাডেন ডিস্ট বলতে কুমারী মেয়েদের মণিবন্ধনের জন্য, ম্যাডেন বলতে কুমারী, রিস্ট মানে মণিবন্ধন বা কবজি, অর্থাৎ কিছু চুড়ি কুমারী মেয়েদের কবজির জন্য উপযুক্ত। তাহলে এই লাইনটাতে কি টেন্স ব্যবহার করে লেখা হচ্ছে দেখো, এই লাইনটা বি ভার্ব দিয়ে সিম্পল টেন্সের গঠনে লেখা হয়েছে। সাম, সাম আর কিছু হয়, মিট ফর বলতে এখানে উপযুক্ত, অর্থাৎ কিছু চুরি হয় উপযুক্ত। এই যে অ্যাম ইজ আর, এর অর্থ হলো কি হই হয় হলো হলেন হলাম আছি আছো আছেন, অর্থাৎ যদি কোনো ইংরাজি বাক্যের গঠন সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস অবজেক্ট এরকম হয়ে থাকে, তাহলে এই বাক্যের অর্থ পৃথিবীর যেই বলুক না কেন তাকে হই হয় হলো হলেন হলাম আছি আছো আছেন এতগুলো শব্দের মধ্যে যে কোনো একটি দিয়ে তাকে অর্থ বলতে হবে। তো পরের লাইনটা দেখো, সিলভার ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, অর্থাৎ পর্বতের কুয়াশার রঙের মতো নীল এবং রূপালি রঙের এই চুড়িগুলো, অর্থাৎ কুমারী মেয়েদের জন্য যে চুড়িগুলোর কথা বলা হচ্ছে এই চুড়িগুলো উপযুক্ত কাদের জন্য,
এই চুড়িগুলো উপযুক্ত কুমারী মেয়েদের জন্য, যে চুড়িগুলো পাহাড়ের কুয়াশার মতো নীল এবং রূপালী রঙের যে চুড়ি, সেই চুড়িগুলো কুমারী মেয়েদের মণিবন্ধন বা হাতের জন্য বা হাতের পক্ষে উপযুক্ত। এখানে সিলভার, রূপালী, ব্লু, নীল, মাউন্টেন পর্বত বা পাহাড়, মিস্ট কুয়াশা, প্রত্যেকটি শব্দ তোমরা লিখে নাও। সাম আর কিছু হয় ফ্লাস্ট, ফ্লাস্ট মানে রাঙা, কিছু হয় রাঙা, কিসে রাঙা? লাইক বার্ড, অর্থাৎ কিছু চুড়ি হয় রাঙা, কিরকম? লাইক বার্ড, ফুলের কুড়ির মতো রাঙা, অর্থাৎ ফুলের কুড়ির মতো কিছু রাঙা হয়ে আছে। দ্যাট ড্রিমস, যেগুলো স্বপ্ন দেখে, ড্রিম স্বপ্ন দেখা। এখানে দেখো বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহার করা হয়ে আছে। দ্যাট ড্রিমস, যেগুলো স্বপ্ন দেখে, অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো অফ আ উডল্যান্ড স্ট্রিম। উডল্যান্ড স্ট্রিম বলতে এখানে বনভূমির পাশ দিয়ে বয়ে যাওয়া যে নদী বা ঝর্ণা বা জলধারা, তাকে বোঝানো হয়েছে। অর্থাৎ স্ট্রিম মানে জলধারা, উডল্যান্ড বনভূমি, স্ট্রিম শুধু জলধারা নয়, স্ট্রিম জলধারা বা ঝর্ণা বা নদী এরকম বোঝানো হয়েছে। ট্র্যাঙ্কুইল, ট্র্যাঙ্কুইল মানে শান্ত। এই যে শব্দটা এসছে কোত্থেকে? ট্র্যাঙ্কুলাইজ, শান্ত করা বা হওয়া। তার নাউন ফর্ম ট্র্যাঙ্কুইলিটি, শান্ততা। তার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ট্র্যাঙ্কুইল, অর্থাৎ শব্দ তৈরি হয় ম্যাক্সিমাম ভার্ব থেকে। ব্রো, ব্রো বলতে এখানে চোখের পাতা হতে পারে বা শৈলশিলা, অর্থাৎ বনভূমির পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর পাশে যে শৈলশিলা, সেই শৈলশিলার পাশে এই সমস্ত ফুলের কুঁড়িগুলো স্বপ্ন দেখে। তাহলে দেখো বার্ড, বার্ড ফুলের কুঁড়ি, এইচ যোগ করে এটাকে প্লুরাল নাম্বার করা হয়েছে ফুলের কুঁড়িগুলো। আর বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, এর মধ্যে ড্রিম শব্দটা হলো ভার্ব। তারপরের লাইনটা আমরা পড়ব, সাম আর অ্যাগলো, কিছু চুরি হয় অ্যাগলো, অ্যাগলো মিন্স উজ্জ্বল, কিছু চুরি হয় কি? উজ্জ্বল। অ্যাগলো আমি অ্যারো চিহ্ন দিয়ে বোঝানোর চেষ্টা করছি, অ্যারোগুলো যদিও বেঁকে যাচ্ছে তবুও তোমরা একটু ঠিক করে নিও, তাহলে তোমাদেরই সুবিধা হবে। পরবর্তীতে তোমরা যখন একা একা পড়বে কবিতাটি, তখন তোমাদের সুবিধা হবে এগুলো, এই শব্দগুলোর অর্থ জানা থাকলে। অর্থাৎ সাম আর অ্যাগলো, কিছু চুরি হয় উজ্জ্বল। উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিভস, উইথ দ্য ব্লুম বলতে এখানে ফুলের মতো উজ্জ্বল হয়ে থাকে কিছু চুড়ি। দ্যাট ক্লিভস টু দ্যাট লিম্পিড গ্লোরি, যেটা যুক্ত থাকে লিম্পিড গ্লোরি বলতে চোখ ধাঁধানো সৌন্দর্য। এই লিম্পিড, লিম্পিড মানে হলো চোখ ধাঁধানো সৌন্দর্য, অর্থাৎ কিছু চুড়ি আছে যেগুলো চোখ ধাঁধানো সৌন্দর্যের গরিমার সঙ্গে যুক্ত। কিসের গরিমা? অফ নিউ বর্ন লিভস, অর্থাৎ সদ্য গজিয়ে ওঠা যে সমস্ত পাতাগুলো আছে, সেই সমস্ত পাতার গৌরবের সঙ্গে, উজ্জ্বল গৌরবের সঙ্গে বা গরিমার সঙ্গে যুক্ত আছে এই চুড়িগুলো। কোনগুলো? যেগুলো এই নীল রঙের এবং রূপালী রঙের এই চুড়িগুলো সদ্য গজিয়ে ওঠা পাতার সঙ্গে যুক্ত আছে। তার পরের লাইনটা দেখো কিভাবে হয়ে আছে, সাম আর লাইক, কিছু হয় কিরকম? ফিল্ডস, অর্থাৎ মাঠের মতো। কিরকম মাঠের মতো? অফ সানলাইট কর্ন, অর্থাৎ কিছু চুড়ি হয় সূর্য আলোকিত যে শস্য ক্ষেত, সেই শস্য ক্ষেতের মতো উজ্জ্বল কিছু চুড়ি আছে। মিট ফর দ্য ব্রাইড, অর্থাৎ এই যে চুড়িগুলোর কথা বলা হচ্ছে, সূর্য আলোকিত শস্য ক্ষেতের ন্যায় উজ্জ্বল যে চুড়িগুলো, সেই চুড়িগুলো কাদের জন্য উপযুক্ত? মিট ফর, উপযুক্ত কাদের জন্য বা কার জন্য? ব্রাইড, কনে, অর্থাৎ নববিবাহিত কনের জন্য এই চুড়িগুলো উপযুক্ত। অন হার ব্রাইডাল ডে, অন ব্রাইডাল ডে বা মন বলতে এখানে মর্নিং, মর্নিং বা দিনের জন্য, অর্থাৎ এই যে সূর্য আলোকিত শস্য ক্ষেতের মতো উজ্জ্বল যে সমস্ত চুড়িগুলোর কথা এখানে বলা হচ্ছে, এই চুড়িগুলো উপযুক্ত কাদের জন্য? ওই কনে বউ বা বিবাহের নববিবাহিত কন্যার বিবাহের দিনের জন্য এই চুড়িগুলো উপযুক্ত। তারপরে লাইনটা দেখো, সাম লাইক, সাম কিছু, লাইক দ্য ফ্লেম অফ দ্য ম্যারিজ ফায়ার, সাম কিছু হয় লাইক মতো, ফ্লেম অফ হার ম্যারিজ ফায়ার, অর্থাৎ তার বিবাহের যজ্ঞের, যজ্ঞ বলতে আমাদের হিন্দু রীতিতে বা হিন্দু প্রথা অনুযায়ী বিবাহের দিনে যে যজ্ঞ করা হয়, সেই যজ্ঞের আগুনের শিখার মতো উজ্জ্বল কিছু চুড়ি আছে। সেই চুড়িগুলো কিসে সমৃদ্ধ? দেখো
অর রিচ উইথ, রিচ বলতে এখানে ধনী নয়, রিচ উইথ বলতে এখানে সমৃদ্ধ। কিসে সমৃদ্ধ? উইথ হিউ অফ হার হার্টস ডিজায়ার, অর্থাৎ তার হৃদয়ের আকাঙ্ক্ষার রঙে রাঙা হয়ে থাকে এই চুড়িগুলো। অর্থাৎ এই যে চুড়িগুলোর কথা বলা হয়েছে, এই চুড়িগুলো যেন তার হৃদয়ের রঙের উচ্চ আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত হয়ে আছেন। ডিজায়ার মানে হচ্ছে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, এই শব্দটা লিখে নাও। হার্ট, হার্ট হৃদয়, হৃদয়ের। তারপর লাইনটা আমরা পড়ব টিঙ্কলিং, টিঙ্কলিং মানে ঝনঝন শব্দ করে এরকম। লুমিনিয়াস উজ্জ্বল, অর্থাৎ ঝনঝন শব্দ করা উজ্জ্বল। টেন্ডার নম্র বা নরম। ক্লিয়ার স্বচ্ছ, অর্থাৎ ঝনঝন শব্দ করা উজ্জ্বল নরম বা নম্র স্বচ্ছ চুড়িগুলো কাদের জন্য? লাইক, লাইক হার ব্রিডাল ডটার, ব্রাইডাল ডটার, অর্থাৎ এই চুড়িগুলো হলো ব্রিডাল লাফটারের সঙ্গে তুলনা করা হয়েছে এই চুড়িগুলোর। ব্রাইডাল লাফটার বলতে কিছু কিছু মহিলাদের বিবাহের দিন বা বিবাহের পরের দিন যখন চলে যায় তারা হাসি মশকরা বা আনন্দ উচ্ছলতার সঙ্গে চলে যায়, তাই এখানে লাফটার, ব্রিডাল লাফটার বলতে হাসি মশকরার সঙ্গে তুলনা করা হয়েছে কিছু চুড়ির রঙগুলোকে। অ্যান্ড ব্রাইডাল টিয়ার, আবার কিছু কিছু বিবাহিত মেয়েরা যখন চলে যায় তখন তারা চোখের জল ঝরায়, অর্থাৎ তাদের চোখের জলের সঙ্গে তুলনা করা হয়েছে। এই লাইনটার অর্থ দেখে নাও তাহলে। টিয়ার, টিয়ার মানে হলো চোখের জল। ব্রাইডাল, ব্রাইডাল মানে নববিবাহিত যে কন্যা, অর্থাৎ বিবাহের বিবাহ বিবাহ হয়ে যাওয়ার পর যে কন্যারা তাদের শ্বশুর বাড়ি চলে যায় সেই কন্যাদের কথা বলা হয়েছে। লাফটার, লাফটার শব্দটার অর্থ হলো হাসি। অ্যাকচুয়ালি লাফ হাসা, তার নাউন ফর্ম লাফটার, অর্থাৎ লাফটার মানে এখানে হাসি বা হাসি মশকরা এরকম হিসাবে ধরা হয়েছে। লাইক, লাইক শব্দটা হলো সিমিলি, অর্থাৎ কারো সঙ্গে বা কোনো কিছুর সঙ্গে তুলনা বোঝাতে আমরা লাইক বা অ্যাজ ব্যবহার করে থাকি, সেরকম শব্দ এটা। হার তার। পরের স্ট্যান্জাতে আমরা কি দেখতে পাই দেখো, সাম আর পার্পেল, কিছু চুড়ি হয় বেগুনি বর্ণের। এখানে পার্পেল বেগুনি বর্ণের, সাম কিছু আর হয়, অর্থাৎ কিছু চুড়ি হয় বেগুনি বর্ণের। অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে, সোনালি বুটি বসানো ধূসর রঙের। এখানে গোল্ড মানে সোনার, ফ্লেকড প্রলেপ দেয়া বা বুটি বসানো, গ্রে ধূসর রঙের, অর্থাৎ কিছু চুড়ি হয় সোনালি ধূসর রঙের, সোনালি বুটি বসানো ধূসর রঙের কিছু চুড়ি। এই চুড়িগুলো কাদের জন্য উপযুক্ত? ফর তার জন্য। হু হ্যাজ জার্নিড, হু হ্যাজ জার্নিড থ্রু দ্য লাইফ মিডওয়ে, এই যে বাক্যটা আছে দেখো, পুরো বাক্যটা কিভাবে অর্থ তৈরি হচ্ছে দেখো। কবিতার প্রত্যেকটা লাইনের অর্থ বলা একটু শক্ত হয়, কারণ এখানে টেন্স ভার্বটা খুব সুন্দরভাবে সাজানো থাকে না। যেরকম আমরা কোনো গদ্য পড়তে গেলে বা কোনো প্রোজ পড়তে গেলে পাই, কিন্তু কবিতা পড়তে গেলে সেরকমভাবে আমরা টেন্স ভার্ব মিলিয়ে পড়তে পারি না বলে কবিতার প্রত্যেকটা লাইনের অর্থ আমরা বুঝতে পারি না। তো দেখো এই লাইনটা কিভাবে আছে, ফর তার জন্য। হু হ্যাজ জার্নিড, যিনি যাত্রা করেছেন। থ্রু লাইফ মিডওয়ে, অর্থাৎ যিনি যাত্রা করে তার জীবনের মধ্য ভাগে এসে পৌঁছেছেন। এই যে যাত্রা করা, এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনে আছে, একটু দেখে নাও তোমরা। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট, এইভাবে গঠন করা আছে। অর্থাৎ এই জন্য এই লাইনটার অর্থ আমি তুমি কেন, পৃথিবীর যেই বলবে তাকে ইয়াচি ইয়াচো যোগ করে অর্থ বলতে হবে, তাই এখানে ওইভাবেই বলা হলো। হু হ্যাজ জার্নিড, যারা যাত্রা করেছে, থ্রু লাইফ মিডওয়ে, তাদের জীবনের মধ্যভাগে যাত্রা করেছে, অর্থাৎ জীবনের মধ্যভাগে এসে পৌঁছেছেন, তাদের জন্য এই চুড়িগুলো উপযুক্ত। কোনগুলো? পার্পেল গোল্ড ফ্লেকড গ্রে, অর্থাৎ বেগুনি বর্ণের সোনার পটি বসানো বা বুটি বসানো ধূসর রঙের চুড়িগুলো এই মধ্যবয়স্কা মহিলাদের জন্য উপযুক্ত। পরের লাইনটা দেখো, হুজ হ্যান্ডস, যার হাতগুলো, হ্যাভ চ্যারিস্ট, চ্যারিশ লালন পালন করা বা প্রতিপালন করা। বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তো লালন পালন করেছে বা প্রতিপালন করেছে এরকম অর্থ হবে। অর্থাৎ আমরা প্রত্যেকটা লাইনের অর্থ বলতে গেলে প্রত্যেকটা বাক্য কোন টেন্সে আছে সেটা দেখে নেব, এবং দেখার পরে ওই বাক্যের মধ্যে থাকা ভার্বটা
বাংলা মানেটা জানবো। বাংলা মানের সঙ্গে অর্থাৎ ভার্বের যে প্রেজেন্ট ফর্মের মানে থাকে সেই প্রেজেন্ট ফর্মের মানে বা অর্থের সঙ্গে আমরা যদি চেনার উপায় অর্থাৎ এই পাঠের অংশ নিয়ে যে টেন্সের গঠনে পড়বে সেই টেন্সের গঠন সোজাসুজি এই চেনার উপায় অংশটা যোগ করি, তাহলে আমরা প্রত্যেকটা লাইনের অর্থ পেয়ে যাব। ঠিক ওইভাবেই এই লাইনটার অর্থ হয়েছে হুজ হ্যান্ড হ্যাভ চ্যারিস্ট, যার হাতটা লালন পালন করেছে। হুজ লাভ হ্যাজ ব্লেসড, যার ভালোবাসা। হুজ, যার লাভ, লাভটাকে এখানে নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ যার ভালোবাসা কি করেছে, আশিস দিয়েছে। হ্যাজ ব্লেসড, আশিস দিয়েছে অর্থাৎ আশীর্বাদ দিয়েছে। ব্লিস আশীর্বাদ দেয়া, এটা ওল্ড ইংলিশের একটা ওয়ার্ড। ব্লেসড আশীর্বাদ দিয়েছে, অর্থাৎ যার হাতটা লালন পালন করেছে তার সন্তানাদিদেরকে এবং আশীর্বাদ দিয়েছে। কাদের আশীর্বাদ দিয়েছে? তার সন্তানাদিদের বা তাদের যারা ছোট আছে ওই মহিলাদের, তাদেরকে আশীর্বাদ দিয়েছে। অ্যান্ড ক্র্যাডেল ফেয়ার সানস অন হার ফেথফুল ব্রেস্ট। অ্যান্ড ক্র্যাডেল, ক্র্যাডেল বলতে এখানে দোলা দেয়া বা আশ্রয় দেয়া। এখানে আশ্রয় দিয়েছে এরকম অর্থ হবে। ক্র্যাডেল ফেয়ার সন্স, অর্থাৎ আশ্রয় দিয়েছিল ফেয়ার সন তাদের সন্তানদেরকে। অন হার ফেথফুল বেস্ট, তাদের বিশ্বস্ত বক্ষস্থলে বা স্নেহের দ্বারা তারা আশ্রয় দিয়ে তাদেরকে লালন পালন করেছে বা দোলা দিয়ে মানুষ করেছে। এখানে দেখো ক্র্যাডেল মানে আশ্রয় দেয়া বা দোলা দেয়া, এখানে আশ্রয় দিয়েছে এরকম অর্থে হবে। আর আগের টেন্সটাকে ধরে নেওয়া হচ্ছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাক্যটা লেখা আছে ক্র্যাডেল দোলা দেয়া, দোলা দিয়েছে বা আশ্রয় দিয়েছে এরকম অর্থে। ফেয়ার সান, তাদের, ফেয়ার মানে সুন্দর, সন্স পুত্রদের। অন হার ফেথফুল ব্রেস্ট, তাদের বিশ্বস্ত, ফেথফুল বিশ্বস্ত। তোমরা জানো FAITH, ফেথ, ফেথ মানে বিশ্বাস, তার সঙ্গে FUL যোগ করে এটাকে অ্যাডজেক্টিভ করা হচ্ছে ব্রেস্ট। ব্রেস্ট মানে বক্ষস্থল। তারপরটা দেখো অ্যান্ড সার্ভস, সার্ভ মানে সেবা করা বা কর্তব্য পালন করা। সার্ভ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বাক্যটা আছে, ওই জন্য কি হয়েছে সি সার্ভস, এইরকম অর্থে বাক্যটা তৈরি করা হচ্ছে। সি সার্ভস আর হাউস হোল্ড, সে তার গৃহ কার্যগুলোকে সম্পূর্ণ করে। হাউস হোল্ড বলতে গৃহকার্য বা গৃহকর্ম। ইন ফ্রুটফুল প্রাইড, একটা ফ্রুটফুল ফলদায়ক প্রাইড, প্রাইড বলতে এখানে গরিমা বা অহংবোধের দ্বারা বা একটা গর্বের দ্বারা তারা তাদের গৃহ কার্যগুলোকে সম্পাদন করে। তো প্রত্যেকটা অর্থ বাক্যের শব্দের অর্থগুলো দেখে নাও। প্রাইড, এই যে প্রাইড শব্দটা এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, তবে প্রাইড অহংকার করা বা গর্ব করা। তো ভার্বের মানে থেকে করা, হওয়া, থাকা, দেয়া, নেয়া বাদ দিলে যে শব্দ পড়ে থাকে সেটা নাউনের মানে হয়। এখানে ওইভাবে ব্যবহার করা হচ্ছে নাউন হিসাবে, অর্থাৎ গর্ব বা প্রাইড। আর ফেথফুল, ফেথফুল মানে বিশ্বস্ত। প্রত্যেকটা শব্দ তোমরা দেখে নাও এবং লিখে নাও। বিশ্বস্ত, সরি ফ্রুটফুল, আমি ভুল বললাম কথাটা, শব্দটাকে ফ্রুটফুল, ফ্রুটফুল বলতে এখানে ফলদায়ক। আর প্রাইড মানে গর্ব বা গরিমা বা অহংকারের দ্বারা। তারপর লাইনটা দেখো অ্যান্ড ওরশিপ, ওরশিপ বলতে এখানে পূজা করা। ওরশিপ মানে পূজা করা। অ্যান্ড ওরশিপ পূজা করে দ্য গডস, দেবতাদের পূজা করে। অ্যাট হার হাজব্যান্ড সাইড, তাদের স্বামীর পক্ষ থেকে বা স্বামীর পাশে থেকে তারা দেবতাদেরকে পূজা করে। কিসের জন্য? তাদের সংসারের মঙ্গলের জন্য, স্বামীর মঙ্গলের জন্য তারা পূজা করে। তো আজকে আমি কবিতাটাকে পড়ালাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, যাতে আমি পরবর্তী ভিডিও আনতে অনুপ্রাণিত হই।